আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নিউজ দ্য উইকে শেখ হাসিনার নিবন্ধ অস্বীকারের রাজনীতি ও অসত্য চর্চার নমুনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ার বার্তা আদান প্রদানের মাধ্যমে স্ক্রিম অফ ফ্রাস্ট্রেশন বা হতাশার চিৎকারের পাশাপাশি এখন কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের পলাতক নেতাদেরও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেন। এসব বক্তব্যে যেসব অসঙ্গতি ও অপতথ্য থাকে তা যেমন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীর জন্য হতাশাজনক, বাংলাদেশের জনগণের প্রতিও অবমাননাকর। বাংলাদেশের অনেক গণমাধ্যম এসব বক্তব্যের হুবহু অনুবাদ প্রকাশ করে দায়িত্ব শেষ করছে, অথচ শেখ হাসিনার দাবি করা বক্তব্যের সত্যতা যাচাই করা এবং সঠিক তথ্য ও প্রমাণ তুলে ধরা তাদের দায়িত্ব হওয়া উচিত ছিল। গত ১৫-১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় শেখ হাসিনার নীতি ছিল ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলা। এটি করতে গিয়ে তিনি সত্য থেকে বিচ্যুত হতেন। লেখক হুমায়ুন আজাদও বলেছিলেন, সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যের মতো শোনায়, মিথ্যে বারবার বলতে হয়, মিথ্যে বারবার বললে সত্য বলে মনে হয়। দিল্লিতে বসে শেখ হাসিনা সেই তার আগের নীতি এখনও অবলম্বন করছেন। দেশে একটি রক্তস্নাত গণ অভ্যুত্থানের মাত্র ১৫ মাস হতে চলেছে, অথচ সেই গণ অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি, ছাত্রদের শক্তি, নাগরিক সমাজ ও কলম সৈনিকেরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছেন। যে সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল তাদের অনেকের প্রত্যাশা ফিকে হয়ে গেছে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর ও ন্যায্য দাবির প্রতি যেমন কর্ণপাত করা হয়নি, তেমনই উপেক্ষিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রত্যয়। গণ অভ্যুত্থানের নারী কণ্ঠ যেমন অদৃশ্য হয়ে গেছে, তেমনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ মতাদর্শকেই বিশেষ আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। ফলে ৩ অগস্টের শহীদ মিনার কিংবা ৫ অগস্টের সকালের যে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল জাতি, তা আজ নানা দলে উপদলে বিভক্ত। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা স্পিরিট বিনির্মাণের পক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চিন্তাচেতনার বিকাশে জাতি হিসাবে আমাদের কাজ এখনও খুবই অল্প। এ দুর্বলতার সুযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নানা মিথ্যের ফুলঝুরি নিয়ে আবার হাজির হচ্ছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, এএফপি, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার শেষ করে তিনি এবার দ্য উইকে একটি নিবন্ধ লিখেছেন। সম্প্রতি দিল্লি থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটি অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদের মোকাবিলা করেছি শিরোনামে শেখ হাসিনার নিবন্ধটি প্রকাশ পেয়েছে। তার এই লেখা যেন বাঘ আর বোকা কৃষকের গল্পের পুনরাবৃত্তি। তিনি ভাবছেন দেশের মানুষ বোকা কৃষক। শেখ হাসিনা নিবন্ধটিতে অপতথ্যের অনেক উপাদান আছে, কারণ তিনি অনেক অসত্য তথ্যকে এমনভাবে সাজিয়েছেন যেন তা সত্য মনে হয়, আর সত্যকে এমনভাবে গোপন করেছেন যেন তার কোনো অস্তিত্বই ছিল না। শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানপূর্ণ গণ অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের ১৫ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রাম, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ১,৪০০ জনের প্রাণহানি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অনুযায়ী ও ২০,০০০ মানুষের আহত হওয়াকে অসম্মান ও অমর্যাদা করেছেন। সম্প্রতি দিল্লি থেকে প্রকাশিত উইক ম্যাগাজিনে অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবেলা করেছি শিরোনামে শেখ হাসিনার নিবন্ধটি প্রকাশ পেয়েছে। ১৯৭১ সালের পরাজিত শক্তিরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে মুসলিম ভাইকে আলাদা করার গভীর ষড়যন্ত্র হিসেবে তুলে ৩০ লাখ শহীদের আত্মদানকে ছোট করতে চায়। শেখ হাসিনা যেন ভিন্নভাবে তাদের একটি রূপ ধারণ করেছেন। নিবন্ধে শেখ হাসিনা তার শাসনামলকে স্বর্ণযুগ হিসেবে বলে উপস্থাপন করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিহীন হেলিটদের অনির্বাচিত সরকার হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু কেমন ছিল শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামল? তিনি অসংখ্য গুম, খুন ও হেফাজতে মৃত্যু ঘটিয়েছেন, বিরোধী দল ও মতকে নির্যাতন, দমন, পীড়নের ব্যবস্থা তৈরি করেছেন, আয়নাঘরের মতো নিকৃষ্ট বন্দিশালা বানিয়েছেন। বাংলাদেশি মানবাধিকার গবেষকদের মাধ্যমে নথিভুক্ত তথ্য ও সুইডেন ভিত্তিক নেট্রা নিউজের বিশ্লেষণ অনুসারে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অন্তত ২,৫৯৭ জনকে বিচার বহির্ভূত ও হেফাজতে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। নেট্রা নিউজ, নভেম্বর ২০২৩। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনকে উদ্ধৃতি করে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার ১৫ বছরের শাসনামলে ২,৬৯৯টি বিচার বহির্ভূত হত্যা ও ৬৭৭টি জোরপূর্বক গুম ঘটনার ঘটেছে। দৈনিক বণিক বার্তা, ১২ আগস্ট ২০২৪।
শেখ হাসিনার শাসনামলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিক অ্যাক্টিভিস্ট ও নাগরিক সমাজের কণ্ঠরোধ করা হয়েছে, যা বর্ণনাতীত। 2018 থেকে 2023-এর 5 বছর সময় এই আইনের অধীনে সাংবাদিক, রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট সহ 4520 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে 1549 জনকে গ্রেফতার করা হয়েছে। দৈনিক প্রথম আলো, 30 এপ্রিল 2024। এই আইনে লেখক মুশতাক আহমেদ তার ফেসবুক পোস্টের কারণে গ্রেফতার হয়েছিলেন। কারাগারের হেফাজতে তার মৃত্যু ঘটে। শেখ হাসিনা যে বর্তমান সরকারকে অনির্বাচিত সরকার বলছেন তা টেকনিক্যালি সঠিক, তবে এই সরকার বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের মতানৈক্যের ভিত্তিতে এবং সংস্কার ও একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তা গঠিত হয়েছে, আর এটি গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে নির্বাচিত বা অনির্বাচিত বলাই তো অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা তার কলামে স্বীকার করেছেন 2014 ও 2024 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় তা অংশগ্রহণমূলক ছিল না। তিনি এই দায় 2014 সালের বিরোধী দলের হিংসার উপর চাপিয়ে দিয়েছেন। অথচ দেশের গণতান্ত্রিক কাঠামো সংকটে পড়ে তার সরকার একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায়। বিরোধী দল দমনের মাধ্যমে রাজনৈতিক অধিকার হরণ করেছে হাসিনা সরকার। তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তার অধীনে নির্বাচনের মাধ্যমে ডামি প্রার্থী দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন। 2018 সালে তাকে বিশ্বাস করে বিরোধী দল ভোটে গেলে তাঁর সরকার রাতেই ভোটের ব্যালট বাক্স ভরে রাখে। বিরোধী দল দমনে তিনি কঠোর ছিলেন তা বোঝা যায় এক পরিসংখ্যান থেকে। প্রধান বিরোধী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 2009 থেকে 2023-এর জুলাই পর্যন্ত 1,38,171টি মামলা রয়েছে। এসব মামলার আসামির সংখ্যা 40 লক্ষের ওপরে। দৈনিক প্রথম আলো, 20 সেপ্টেম্বর 2023। অভূতপূর্ব গণজাগরণে শেখ হাসিনা সরকারের পতনের পর বিজয় উদযাপন। 5 আগস্ট 2024, সংসদ ভবন এলাকায়। আমার পিতা সব করেছেন, আমি সব করেছি, এই আত্মমুগ্ধতার চক্র থেকে শেখ হাসিনা এখনও বের হতে পারেননি। তার নিবন্ধের পুরোটা জুড়ে এর প্রতিফলন আছে। তিনি নিজেকে এখানে আবার ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করেছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছেন, যেখানে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ছিল, যা ফাঁস হওয়া ফোনালাপে স্পষ্ট হয়েছে, এবং প্রাবে কেপিএসবিও রাজসাক্ষী হিসাবে স্বীকার করেছেন। 1400 মানুষের প্রাণহানি, যার মধ্যে 10 থেকে 12% ছিল শিশু, এমন নৃশংসতাকে তুচ্ছজান করে নিজেকে ভিকটিম বা ভুক্তভোগী হিসেবে প্রচার করা এক ধরনের ভিকটিমহুড পলিটিক্স। শেখ হাসিনা আলোচনা কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দিতে চান, অথচ তাকে কৃতকর্মের জন্য আইনের মুখোমুখি হতে হবে। নিবন্ধে শেখ হাসিনার ভাষায় 2024 সালের গ্রীষ্মের প্রক্ষোভের পর থেকে অপ্রয়োজনীয়ভাবে হারিয়ে যাওয়া প্রত্যেক বাংলাদেশের জীবনের জন্য তিনি শোকাহত। পরক্ষণেই তিনি জুলাই গণ অভ্যুত্থান দমনে, যেখানে তার সরকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে, তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে মাঠে ছিলেন, অনিস্ত্র জনতার ওপর গুলি চালিয়েছেন, তার দায় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের ভুল নির্দেশনের ওপর চাপিয়ে দিয়েছেন। অথচ শেখ হাসিনা তার প্রত্যক্ষ নির্দেশে চলা এই হত্যাকাণ্ড চলাকালীন দেশের জনগণের প্রতি সহানুভূতি জানানো বা নিহত ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ না করে মেট্রো রেলের কাজ ভাঙ্গা দেখতে গিয়ে কেঁদেছেন। শেখ হাসিনা নিবন্ধ জুড়ে তার সরকারের উন্নয়ন বাহাস করেছেন। তিনি দাবি করেছেন তার সরকার প্রত্যেক বাংলাদেশিকে উন্নত গণপরিবহন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ঘরে বিদ্যুৎ সরবরাহ করাকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু এগুলোর পেছনে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটেছে তা এড়িয়ে গেছেন। ঢাকা শহরের গণপরিবহনের পরিস্থিতি তো আমরা জানি। প্রশ্নপত্র ফাঁস, জিপিএ 5 ও পাশের হার বাড়িয়ে দেওয়া, নিয়োগ বাণিজ্য সহ শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, তাও কখনো ভুলবার নয়। সরকারের সমালোচনার কারণে আবরার ফাহাদকে চরম নির্যাতন করে হত্যাই করা হলো। আরও বহু নির্পীড়নের ঘটনায় সাক্ষী হয়ে আছে বিশ্ববিদ্যালয়গুলি। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের সুযোগ করে দেওয়ার বিষয়টিও প্রতিষ্ঠিত হয়ে আছে। রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো পরিবেশ বিরোধী প্রকল্প তিনি বাতিল করেননি। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও তার ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছে। শেখ হাসিনা তার এমপি, মন্ত্রী, নেতা ও ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীকে একের পর এক ব্যাংক লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন। তাদের অর্থ পাচারের ঘটনা আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত তোলপাড় তুলেছে। শেখ হাসিনা দাবি করেছেন তিনি একটি ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা গড়েছেন, যেখানে সব ধর্মের মানুষ আইনের অধীনে সমানভাবে আচরণ পাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার শাসনামলে 2012 সালে রামুতে বৌদ্ধ মন্দিরের হামলা ও ভাঙচুরের বিচার তিনি সম্পন্ন করেননি। শুধু রামু নয়, নাসিরগঞ্জ, কুমিল্লা, রংপুর সহ অনেক জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। 2021 সালে তার শাসনামলে 15টি-19টি জেলার দুর্গা মণ্ডপ ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ সহিংসতার 53টি ঘটনা ঘটে। bdnews24.com, 26 ডিসেম্বর 2021। তার সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। 2021 সালের এই সব ঘটনায় 54টি মামলা হয়, কিন্তু 2023-এর প্রতিবেদন অনুযায়ী 42টির কার্যক্রম শুরু হয়নি। দৈনিক প্রথম আলো, 18 অক্টোবর 2023। এইসব সাম্প্রদায়িক হামলায় তাদের দলের অনেকের সম্পৃক্ত থাকারও অভিযোগ আছে। ফলে তিনি নিজেকে ধর্মনিরপেক্ষের ঠিকাদার হিসেবে উপস্থাপন করছেন, যা আসলে অসঙ্গতিপূর্ণ। নিবন্ধের শেষে শেখ হাসিনা প্রার্থনা করেছেন দেশ আবার সত্যিকারের গণতন্ত্রে ফিরে আসুক। হ্যাঁ, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এত সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, 16 বছর ধরে দেশকে অগণতান্ত্রিক পথে নেওয়ার যাবতীয় কার্যক্রমই তিনি করেছেন। পরিহাসের বিষয় হলো সেই তিনিই আবার গণতন্ত্রের মানুষকন্যা হিসাবে ভূষিত হতেন নিজ দলে।
প্রশ্ন হলো, শেখ হাসিনার কাছে সত্যিকারের গণতন্ত্র কোনটি? তার 16 বছরের শাসনামলে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ও ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটিকেই কি তিনি সত্যিকারের গণতন্ত্র বলছেন? তাহলে তিনি নিশ্চয়ই আবার ভুল করছেন।